মিয়ানমারেও একইভাবেই বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চলছে। বিজেপি সরকার এইবার যেটা করলো 2023 সাল থেকে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই, স্বাধীনতা সংগ্রামী বলুন কি সন্ত্রাসবাদী বলুন, আপনি যা কিছু বলতে পারেন। প্রিয় দর্শক, পার্বত্য নিউজের নিয়মিত টকশো পার্বত্য আলোচনার আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত বেশ কয়েকটি পর্বে ভারতের আমাদের অতিথি ছিলেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব সৈকত ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি। কন্টেন্ট চায়না যে পলিসি যেটা আছে, চাইনিজদের বঙ্গোপসাগরে ডিরেক্টলি আসতে দেয়া, সেটা থ্রু মিয়ানমার হোক বা অন্য কোনোভাবে বাংলাদেশ হয়ে যে আসুক, এটার ব্যাপারে আমেরিকান ডিপ্লোম্যাটদের বা আমেরিকান স্ট্র্যাটেজিস্ট যারা আছে তাদের ভিতরে অনেক কথাবার্তা শোনা যায়। এবং এই যে আমরা এখন যে বার্মা অ্যাক্টের যে কথাটা বহুল আলোচিত হচ্ছে, তার পার্ট নাকি এটা? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি এতটা নিশ্চিত করে কিভাবে বলতে পারছেন? কারণ আপনি যদি দেখেন, আমেরিকা কিন্তু, চীনই তো আমেরিকার আসল শত্রু। এখানে বেসিক্যালি আর কোনো শত্রু নেই, সেটাই মেইন শত্রু। ইন্ডিয়া তার বন্ধু। ইন্ডিয়ার সঙ্গে বৈরিতামূলক সম্পর্ক করে তো চীনের সঙ্গে কোনো বৈরিতা হওয়া সম্ভব না। বরং চীনের ইনফ্লুয়েন্স বাড়লে আমেরিকার উচিত ইন্ডিয়াকে আরও বেশি হেল্প করা, যাতে চীনের ইনফ্লুয়েন্সটা কমানো যায়। সেটা কিন্তু আমেরিকা করছে না। সেটা কিন্তু আমেরিকা অনেক দিনই হয়ে গেল, মানে শেষ 1 বছর ধরে আমরা দেখছি, বাইডেনেরই শেষের দিক থেকে আমরা দেখছি আমেরিকা খানিকটা হলেও এই কাজটায় তত আর আগ্রহী নয় যে সে ইন্ডিয়াকে পুশ করবে এগেনস্ট চায়না ইন দ্য সাউথ এশিয়া। এটা কেন হবে তাহলে? আমরা তো দেখবো যে ইন্ডিয়াকে সে তো আরও পুশ করবে, ইন্ডিয়ার স্ট্রেংথ যাতে বাড়ে সেটা সে দেখবে। আমরা দেখেছি জাপান আর ইন্ডিয়া মিলে চায়নাকে শ্রীলঙ্কায়, বাংলাদেশে তার ইনফ্লুয়েন্সকে কাউন্টার করতে। সেটা তো আমরা বেশি বেশি করে এগবো যদি সব ঠিকঠাক চলে। কিন্তু আমরা কিন্তু আমেরিকার এই রোলটা শেষ 1 বছর ধরে আমরা দেখছি আস্তে আস্তে করে সে পিছিয়ে আসছে এই রোলটা থেকে। এটার একটা কারণ হতে পারে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি আমেরিকার থেকে নিচ্ছে, কিছু দিচ্ছে না। বা ইন্ডিয়া যে জয়শঙ্কর স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী, যে চীনের সঙ্গে লড়াই করার মতো ক্যাপাবিলিটি আমাদের নেই। তো হতেই পারে আমেরিকা মনে করে যে ইউক্রেনের মতো করে যেহেতু চীনের এগেনস্ট ইন্ডিয়াকে পাওয়া যাবে না, তো ইন্ডিয়াকে দিয়ে তো কিছু হবে না। কিন্তু জিনিসটা হলো, ইন্ডিয়াকে দিয়ে যেটা হবে না সেটা তো আর আরাকানকে দিয়ে হতে পারে না। আর ইন্ডিয়ার একটা শক্তি আছে, সেটা তো আর ছোট ছোট কিছু দেশের থাকতে পারে না। তাকে তো অনায়াসে কিনেন। এবং সবচেয়ে বড় কথা, ইন্ডিয়া বা মায়ানমারই চীনের এগেনস্টে সবচেয়ে বড় প্রতিরোধ হতে পারে। ওটাকে যদি আমি ভেঙে দিই, আমি যদি ইন্ডিয়াকে ভেঙে ফেলি, আমি যদি চীন আর ইন্ডিয়ার মাঝে বাফার তৈরি করে ফেলি ইন্ডিয়াকে ভেঙে, সেটা তো চীনের লাভ না। সেটা যদি এরকম হয় যে ধরেন এই যে এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে দেখা যায় যে আমেরিকার প্রচণ্ড আগ্রহ এবং তারা এখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ, এখানে এই ধরনের কোনো একটা বাফার জোন করা যায়, সেই আপনি যেটা বলছিলেন যে যেহেতু এটা ইন্ডিয়া এবং চায়নার সাথে তার একটা বিরোধের জায়গা থাকবে, সে কারণে সে টিকে থাকার জন্য যদি আমেরিকার সহায়তা চায়, এবং সেই সহায়তার প্রেক্ষাপটে আলোচনায় আছে যে মার্কিন আর্মির এখানে ডিপ্লয় হতে পারে, এই সম্ভাবনাটা কি আপনি এরকম কোনো কিছু দেখেন কি? আমেরিকান আর্মি ডিপ্লয় হলেও তার সঙ্গে বাণিজ্য বেশি হবে চীনের সাথে, কারণ চীন তার যে নিয়ারেস্ট লার্জেস্ট ইকোনমি। আমেরিকান, আমি যদি ধরেও নি আর্মি এসেছে, ধরা যাক যখন ফিলিপিন্স, জাপান, সাউথ কোরিয়া এসব জায়গাতে আমেরিকান আর্মি রিক্রুট হয়েছিল, তখন কিন্তু চীনের অর্থনীতি খুব ছোট ছিল। বিশ্ব উৎপাদনের হয়তো 1% না 2% ছিল। আজকে সেটা না। তখন চীনের অর্থনীতি সবচেয়ে বড় অর্থনীতি ছিল না, তখন জাপানের অর্থনীতি সবচেয়ে বড় অর্থনীতি ছিল এই অঞ্চলে। এই জিনিসটা তো যে নেই। তো তোমার যেখানে অর্থনৈতিকভাবে ওর ডিপেন্ডেন্সটা চীনে, আর হলো যে মিলিটারিলি ওর ডিপেন্ডেন্সটা আমেরিকা, এটা তো সাস্টেনেবল নয়। এটা জাপান আর সাউথ কোরিয়াতেও সাস্টেনেবল হবে না ইন দ্য লং রান। জাপান আর সাউথ কোরিয়াতেও জাপান কিন্তু তার 30% এক্সপোর্ট পাঠায় চীনে। সুতরাং সে কিন্তু চীনকে ছেড়ে বেরিয়ে আসতে পারে না, কারণ বাণিজ্য তো একটা অনিবার্য একটা জিনিস। যেমন সামরিক একটা গুরুত্বপূর্ণ জিনিস, বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সেখানে দাঁড়িয়ে
কি করে আপনি আজকে কি ট্রাম্প যদি বলে জাপানকে যে তুমি চীনের সঙ্গে বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দাও, জাপান কি রাজি হবে? সাউথ কোরিয়া রাজি হবে? হবে না। কারণ বাণিজ্যিক যে রিঅ্যালাইনমেন্টটা ওরকমই, কারণ চীন তার সবচেয়ে বড় নিয়ারেস্ট লার্জেস্ট মার্কেট, একে অস্বীকার করতে পারে না। এবারে ওখানে আগে থেকে যখন চীন লার্জেস্ট মার্কেট ছিল না তখন থেকে আমেরিকান আর্মি আছে বলে আছে, কিন্তু আজকে যদি আরাকান বলে কিছু তৈরি হয় সেখানে যদি আসে, এটা কিন্তু এক ধরনের মানে উল্টো হবে। অর্থাৎ সামরিকভাবে সে আমেরিকার ওপর ডিপেন্ডেন্ট, বাণিজ্যিকভাবে সে চীনের ওপর ডিপেন্ডেন্ট। এটা সাস্টেনেবল নয়, এখন এই মুহূর্তে চলবে না। ইনফ্যাক্ট জাপান আর সাউথ কোরিয়াতেও এই মডেলটার চেঞ্জ দরকার, এটা ট্রাম্প জানে। সেজন্যই ট্রাম্প বলে যে সাউথ কোরিয়া টাকা দিক, পেন্টাগনকে রাখার টাকাটা সাউথ কোরিয়াকে দিতে হবে, জাপানকে পেন্টাগন রাখার টাকাটা সাউথ কোরিয়াকে দিতে হবে। এটা এই জন্যই কথাটা আসে, কারণ এই মডেলটা সাস্টেনেবল নয়। এটা সেই সময়কার মডেল ছিল যখন চীন একটা মূলত যে কৃষক বিপ্লব করেছিল, কমিউনিস্ট বিপ্লব করেছিল, সমগ্র ওই অঞ্চলের শাসক শ্রেণীরা ভীত ছিল এখানে কমিউনিস্ট বিপ্লবকে হেল্প করবে চীন। আর তখন আমেরিকাকে ডেকে নেয়, আমেরিকা তখন বিশাল বড় একটা বাজার ছিল, বিশাল বড় অর্থনীতি, চিন্তার কাছে কিছু না। আজকে কিন্তু ব্যাপারটা তার নয়। আজকে কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুরকে আমরা দেখেছি ওপেনলি চীনের সপক্ষে থাকতে, আসিয়ান কিন্তু মোটামুটি চীনের পক্ষে থাকতে। তা এইটা হলো রিয়েলিটি। সেখানে আরাকানে এটা হওয়া সম্ভব নয় যে সামরিকভাবে সে আমেরিকার দিকে, বাণিজ্যিকভাবে সে চীনের দিকে। এটা সাস্টেনেবল মডেল নয়। আপনি জানেন যে এই একই জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত মাইনরিটি গোষ্ঠী আছে তাদের একটা বড় অংশ এখানে জুমোল্যান্ড নামে একটা রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, স্পেশালি স্বাধীনতার পর থেকে আন্দোলন শুরু হয়েছে। এবং আমরা ভারতীয় বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তাদের যে সমস্ত বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাদের বইতে দেখেছি যে এই ব্যাপারে ভারত বাংলাদেশের এই গোষ্ঠীগুলোকে হেল্প করছে এবং সেটা এখনো তাদের একটা গ্রুপ সেখানে আছে। তো ভারত একটা প্রতিবেশী দেশের সাথে এই ব্যবস্থায় কেন গেল? আমার যেটা মনে হয় প্রতিবেশী দেশের মধ্যে বৈরিতা থাকে তো, এবং যখন আমি প্রতিবেশীর সঙ্গে আমি বিভিন্ন ধরনের আলোচনায় বসবো, আমার হাতে কার্ড দরকার, আমার শক্তি দরকার, আমার ডিটারেন্স দরকার। তো সেগুলো তৈরির উদ্দেশ্যে এগুলো করা যেতে পারে। আমি জানি না ভারত করেছে বা তার প্রমাণাদি এটসেট্রা, এসব তো পরের ব্যাপার, কিন্তু আমি বলছি যদি করে থাকে এটা অস্বাভাবিক কিছু না, বা এটা ন্যাচারাল। এটা খুব স্বাভাবিক একটা যে ডিপ্লোম্যাটিক জিনিস বলেই মনে করি। ধরুন একটা সময় বাংলাদেশকে ইন্ডিয়া বলতো যে এখানে নাকি উলফা, তারপর নাগা এরা বেস বানিয়েছে। জিনিসটা হলো ওটা বাংলাদেশের একটা কার্ড ছিল, ডিটারেন্স। এবার সাধারণত অধিকাংশ দেশই তাদের কার্ড নষ্ট করে না, যেটা আমেরিকাও নষ্ট করে না, চায়নাও নষ্ট করে না, যে সে কিন্তু কার্ডটাকে নিয়ে বসে যখন কথা বলে, যাতে সে ভয় পায়। মানে তার তো কিছু একটা দরকার। আর যে ধরুন বাংলাদেশ দিনরাত বলে যে আমাদের 57টা নদীতে বাদ দেওয়া হয়েছে, পাকিস্তানকে তো এই নিয়ে কান্নাকাটি করতে হয় না, কারণ পাকিস্তানের আর্মি শক্তিশালী, পাকিস্তান তার আর্মিকে শক্তিশালী রেখেছে এবং সেজন্য চরমভাবে তাদের যে জল আটকে দেবে, পানি আটকে দেবে, এরকম কোনো সিদ্ধান্ত ভারত নিতে দুবার ভাবে। কারণ কি? কারণ পাকিস্তানের ডিটারেন্স আছে। আমরা দেখলাম যে বিলওয়াল ভুট্টো বলেছে যে যদি সিন্ধুতে পানি না তাহলে ভারতীয়দের রক্ত আসবে। সেটা তো এর কথা, পলিটিশিয়ানের কথা, কিন্তু আমি বলছি অতটাও না হোক, কিন্তু এই যে ডিটারেন্স, যে পাকিস্তান বলতে পারে আমার কাছে অ্যাটম বোম আছে, নিউক্লিয়ার বোম আছে, আমার কিন্তু সলিড একটা মিলিটারি আছে, আমি হতে পারে অপেক্ষাকৃত উইক, কিন্তু আমি কিন্তু ওয়াক ওভার নই, আমি অনেক ক্ষতি করতে পারি, এবং আমি চীনের সঙ্গে দারুণ একটা সম্পর্ক তৈরি করে রেখেছি যে তোমাকে অন্য দিক থেকে প্রেস করতে পারে। এই করে সে তার মানে তার এগেনস্টে নেবে না। এবার বাংলাদেশের যে সমস্যাটা সেটা হলো তার কোনো ডিটারেন্স নাই। ইন্ডিয়া যদি জুম্মাল্যান্ডে কিছু করে থাকে সেটা ইন্ডিয়ার অবশ্যই যে ডিটারেন্স রাখা উচিত, এটাই যে ডিপ্লোম্যাসি, মানে এটাই স্বাভাবিক বলে আমি মনে করি। আমি মনে করি না এটা ইন্ডিয়ার কোনো দোষ। বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের যে সহায়তা করেছে সেটা অনেকের বইতে আছে, ভারতীয় লেখকদের অনেকের বইতেই আছে, এবং স্পেশালি ইন্দিরা গান্ধীর সময়ে এটা হয়েছে, এটা তো বেশ স্পষ্টই। প্রশ্নটা হলো এই যে আপনি বলছেন যে ভারত এটাকে রেখেছে একটা চাপের ভিত্তিতে, একটা কার্ড হিসেবে সমস্ত দেশ রাখে, ভারত আচ্ছা রেখেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই একই জনগোষ্ঠী যে চাকমারা এই আন্দোলনটা এখানে করছে বা অন্যান্য ট্রাইবস, এই ট্রাইবসরা কিন্তু আবার ভারতেও আছে।
হ্যাঁ, তো যদি এখানে এরকম একটা জুমোল্যান্ড বা কোনো কিছু হয়ে যায়, আপনার কি মনে হয় না যেটা ভারতের জন্যও ক্ষতিকর হতে পারে? দেখুন, জিনিসটা হলো ভারত এদের কিনে নেবে। ভারতের সে অর্থনৈতিক পাওয়ার আছে যে বিভিন্ন উত্তর পূর্বাঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী অর্গানাইজেশন, মানে যে গোষ্ঠীগুলোকে, এক অংশকে কিনে নিয়ে আড়াই অংশের এগেনস্টে যে গেম খেলা, পলিটিক্স করা, কূটনীতি করা, তার অ্যাবান্ডেন্ট রিসোর্স আছে। ধরা যাক নর্থ ইস্টের কিন্তু গিয়ে কোনো প্লেনল্যান্ডের লোকেরা গিয়ে জমি কিনতে পারে না, নর্থ ইস্টরা এসটি ট্রাইব হিসেবে অনেক সুবিধা পায়, তো এগুলো করে এসে কিনে নেবে একটা অংশকে। মানে কিনে নেওয়ার সক্ষমতা তো ইন্ডিয়ার বেশি, তার রিসোর্সটা বেশি বলে। সুতরাং সে জুম্মাল্যান্ড অবধি যাবে কিনা নাকি শুধু কার্ড হিসেবে প্রেস করবে সেটা তো ইন্ডিয়া জানে। আর ওটা হলেও তার ক্ষতি হবে এটা ভাবার কিছু নেই, কারণ সে তো ওদের অংশটা কিনে রাখতে পারে। তো এটা এরকম নয় যে সেটাকে সে মানে এইটাকে সে ভয় পাবে, কারণ সেটা তো তার নিয়ন্ত্রণে। স্পেশালি যে আদিবাসী যে একটা স্বীকৃতির যে দাবিটা তারা করছে, পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত মানে ট্রাইবাল জনগোষ্ঠী, এরা মূলত ভারত এবং মিয়ানমার থেকে এসছে। আপনি বলছিলেন যে এসটি বা শিডিউল ট্রাইবের কথা বলছিলেন, তারা ভারতে শিডিউল ট্রাইব হিসাবে চিহ্নিত এবং তারা সেখানে সেই সুবিধাগুলো পাচ্ছে, কিন্তু বাংলাদেশে তারা আদিবাসী হিসাবে দাবি করছে। এটা কি ওই পরিকল্পনার অংশ না? এটা বাংলাদেশ যে রাষ্ট্রের দুর্বলতা, যে সে এগুলোকে অ্যালাউ করছে। তাকে এগুলোকে যে ডিল করতে হবে, বাংলাদেশের রাষ্ট্রকে শক্তপোক্তভাবে তার যে উইকনেসগুলোকে আস্তে আস্তে করে ঠিক করতে হবে, মেরামত করতে হবে। এটা হলো যে কোনো মানুষই নিজের আখের গোছায়, নিজের ইন্টারেস্ট বোঝে, যতটা পারে নিজের দিকে টানার চেষ্টা করে। এবার এটা স্বাভাবিক যে ইন্ডিয়ার সঙ্গে তাদের বার্গেনিং স্পেস কম, ইন্ডিয়া শক্তিশালী, বাংলাদেশের সাথে বার্গেনিং স্পেস বেশি, কারণ বাংলাদেশ উইক। এই উইকনেসটা যতদিন তার থাকবে ততদিন অবধি এই সমস্যাগুলো থাকবে, উইকনেসটা কাটাতে হবে। এটা হলো মেইন কথা। মানে আপনি যখন ইন্ডিয়ার সঙ্গে বসবেন আপনাকে কার্ড নিয়ে বসতে হবে, আপনি যখন ওইসব ট্রাইবের সাথে বসবেন আপনাকে কার্ড নিয়ে বসতে হবে, যে এই হলো বিষয়, এই হলো এই। আজকে আমেরিকা তো রেড ইন্ডিয়ানদের মেরে শেষ করে দিয়েছে। আমেরিকা কি করে ইন্ডিজিনাস ট্রাইবের হয়ে কথা বলে? এত কারণ আমাদের শক্তিটা নেই যে আমরা অস্বীকার করে কিছু করতে পারি। আজকে বাঙালি তো বলতে পারে উত্তর পূর্বাঞ্চলটা পুরোটা আমরা দখল করে নেব, সাপোজ। আর যদি সে ক্ষমতা থাকতো, সে যদি সমস্ত সুপার পাওয়ারকে অগ্রাহ্য করার মতো সে একটা শক্তিশালী জাতি হতো, সে এটাই করতো, তাই না? শক্তিটা নেই, আপনার উপর ইম্পোজ করছে, আপনি এটা মেনে নিতে বাধ্য হচ্ছেন। এখানে আর কিছু না, এটা হলো নিজের শক্তি বৃদ্ধিটা হলো কথা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে আমেরিকা সবচেয়ে বেশি ইন্ডিজিনাস ট্রাইবের কিলিং করেছে, প্রায় মুছে দিয়েছে, যে ইসরায়েলকে সাপোর্ট করে ইন্ডিজিনাস আরবদের হত্যা করতে, সে অন্য জায়গায় এসে ইন্ডিজিনাস ট্রাইবের হয়ে কথা বলে। এটা তো একটা হাস্যকর বিষয়, কিন্তু ব্যাপারটা এই হাস্যকর বিষয়টা কিন্তু এসে উড়িয়ে দেওয়ার মতো জায়গায় বাংলাদেশ নাই। বাংলাদেশের শাসক শ্রেণী এত ডিপেন্ডেন্ট আমেরিকার ওপর যে সে তাকে অস্বীকার করে কোনো অ্যাকশন নেবে এটা করতে পারে না। এটা হলো সমস্যা, এখানে ওটা সমস্যা নয় এগুলো। কিন্তু আমাদের এখানকার ট্রাইব যদি আদিবাসী হিসাবে স্বীকৃতি পেয়ে যায়, তাহলে তো ভারতেও এই চাকমারা বা এরা আদিবাসী হিসাবে ইন্ডিয়া দাবি করবে। ইন্ডিয়া দেবে না, জায়গা দেবে না। ইন্ডিয়ার তো সে ক্ষমতা আছে অস্বীকার করার। ইন্ডিয়া তো এতদিন ধরে যে কুকি চিনদের এগেনস্টে তো মেইতি ভার্সেস এখানে অনেক কিছু হলো, ইউএনও কি করতে পেরেছে ইন্ডিয়াকে? কিছু করতে পারেনি তো। অনেক জায়গাতে যে মসজিদ ভাঙা হচ্ছে, এটা একটা রাষ্ট্রের জোর, যে সে কোনো কাজ যখন করবে সে যে হলো যে বিশ্ব শক্তির কথায় সে কতটা প্রভাবিত হবে সেটা তার ক্ষমতার ওপর। মানে এখানে আপনার হলো গিয়ে এটা বাংলাদেশকে ডিল করতে হবে, যে আমি কিভাবে ডিল করব শক্তপোক্তভাবে। এরকম হয়ে গেলে এই হবে এটা ভেবে লাভ নেই, কারণ ইন্ডিয়া অনেকটাই শক্তিশালী, সে এগুলোকে সামলে দেবে। তার মানে আপনি বলছেন যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী বা আমরা যেটাকে বলছি ইনসার্জেন্ট গ্রুপ বা টেরোরিস্ট গ্রুপ, তারা ভারতে এখন অবধি তাদের একটা বড় অংশ ভারতের মানে ত্রিপুরা রাজ্যে আছে, কিছু কিছু মিজোরামে আছে, এবং সেখানে তারা সহায়তা, পৃষ্ঠপোষকতা এগুলো পাচ্ছে। এটা আসলে ইন্ডিয়ার একটা কার্ড বাংলাদেশকে চেপে ধরার, মানে যে হতেই পারে সেটা কার্ড হিসেবে। মানে আমি যেটা বলছি, যদি ইন্ডিয়া ইউজ করে এটা স্বাভাবিক, এর মধ্যে খারাপ কিছু দেখি না। এটা বিশ্বের বিভিন্ন দেশ করে, এটা ডিপ্লোম্যাসির অঙ্গ। মানে এটা কোনো দেশ করলেই খারাপ না, বাংলাদেশ করলেও খারাপ না, ইন্ডিয়া করলেও খারাপ না, পাকিস্তান করলেও খারাপ না, চীন করলেও খারাপ না।
আচ্ছা, কিন্তু একটা প্রতিবেশীর সাথে যে আমরা যে সুসম্পর্কের কথা বলি, সেটা কি এই সুসম্পর্কের ক্ষেত্রে একটা অন্তরায়ের বিষয় না? সুসম্পর্ক থাকবে না মানে সুসম্পর্ক ব্যাপারটা না, ব্যাপারটা হলো ইকুয়াল রিলেশন কিনা। ব্যাপারটা হলো ইনইকুয়াল রিলেশনটা অনেক সময় সুসম্পর্ক হয় যদি ইনইকুয়ালিটিটা কেউ মেনে নেয়। যে নিচু যে উইকার সাইড যদি ইনইকুয়ালিটি মেনে নেয় তাহলে সুসম্পর্ক। কিন্তু বিষয়টা হলো ইকুয়াল রিলেশন কিনা। যদি নিজের হয়ে বার্গেন করতে হয় তাহলে তার কার্ড লাগবে, চাপ দেওয়ার মতো কার্ড লাগবে। এটা মানে এরকম নয় যে প্রতিবেশী হিসেবে আমরা একে অপরকে দেখবো, এভাবে পৃথিবী চলে না। পৃথিবীটা এভাবেই চলে যে আমার হাতে জোর আছে, আমি সে জোর ব্যবহার করে নিজের দিকে স্কুইজ করার চেষ্টা করব। আপনার হাতেও যদি জোর থাকে তাহলে একটা নিউট্রাল জায়গায় ইকুয়াল জায়গায় লেনদেন হবে। আর যদি আপনার জোর না থাকে আমার জোর থাকে আমি বেশি নিয়ে নেব, আপনার যদি বেশি জোর থাকে আমার জোর না থাকে আপনি বেশি নিয়ে নেবেন। এই জায়গাতে আপনার বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে এটা ভারত করছে এবং এটাতে ভারতের কোনো অন্যায় না, বা অন্য কোনো দেশের জন্যই এটা মানে আজকে ধরুন শেখ হাসিনার আমলে যেভাবে সমস্ত ডিটারেন্টকে ফেলে দেওয়া হয়েছে সেটাও এক ধরনের মানে হলো হাস্যকর বিষয়, কারণ ডিটারেন্ট কেউ ফেলে না। এই জন্য আপনি দেখছেন খালিস্তানিরা কিন্তু আমেরিকায় গিয়ে কাজ করছে, তার মানে এই নয় খালিস্তানকে আমেরিকা সাপোর্ট করছে, কিন্তু কার্ডটা সে ফেলছে না, সে জানে সময় মতো কার্ডটা আমি ব্যবহার করব। আপনি বলছেন যে শেখ হাসিনা ভারতের নর্থ ইস্টের যে সমস্ত বিদ্রোহীদেরকে, অর্থাৎ পরেশ বড়ুয়া, অরবিন্দ রাজখোয়া বা এই জাতীয় লোকদেরকে যে ভারতের হাতে তুলে দিয়েছে, এটা একটা বাংলাদেশের দুর্বলতা বা ভুল নীতি ছিল। মানে জিনিসটা হলো যে ডিটারেন্ট কেউ ফেলে না, এটাই পৃথিবীর ইতিহাস। এই ধরনের ডিটারেন্টগুলো এই জন্যই তৈরি করা হয়, মানে এই জিনিসটা চলছে। এবার কেউ যদি মনে করে যে এই জিনিসটা থাকবে না, কেউ কোনো ডিটারেন্ট রাখবে না, মানে শুধুমাত্র প্রতিবেশীর ওপর নির্ভর করে সুসম্পর্ক হবে, এটা হয় না। দুজনকেই কার্ড রাখতে হয় এবং দুজনে দুজনের মতো কার্ড রেখে টেবিলে বসে যে লেনদেন, মানে বিশ্বে মানে যে বিশ্বজোড়া যে ডিপ্লোম্যাসির এটাই ইতিহাস। সেখানে দাঁড়িয়ে এটা একটা খারাপ হতে পারে, শুনতে খারাপ হলো, এটাই সত্যি। আমরা এখানে আরেকটা বিষয় একটু মানে আলোচনা করতে চাই। আপনি জানেন যে মিজোরাম, মণিপুর এই অঞ্চলে একটা বিপুল সংখ্যক লোক মানে আছে যারা ইহুদি সম্প্রদায়, এবং এই যে ইহুদিদের নিয়েও একটা এরকম বাফার জোন তৈরির একটা কথা শোনা যায়, যেটা নিউ জেরুজালেম নামে। এই বিষয়টা নিয়ে আপনার মানে মন্তব্য কি? এই ধরনের অজস্র ওখানে ট্রাইব আছে যারা নিজেদেরকে আপনার হলো গিয়ে যে লস্ট ট্রাইব, 13 ট্রাইব বলে ক্লেম করে। তবে ব্যাপারটা হলো এটা শুধু এই জায়গায় নেই, শোনা গেছে আফ্রিকাতেও আছে। আসলে আমার যেটা মনে হয় ইসরায়েলে প্রথমে যেটা হয়েছিল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রচুর পরিমাণে মানুষ যারা কিনা নাজি দ্বারা নিষ্পেষিত ছিল সব হারিয়ে তারা ইসরায়েলে আসছিল এবং তারা প্যালেস্টাইনদের সঙ্গে যুদ্ধ করে আপনার যে জমি টমি সবকিছু কেড়ে নিচ্ছিল, এবং তখন তাদের অর্থনৈতিক অবস্থানও খুব ভালো ছিল না। কিন্তু আস্তে আস্তে করে যে জায়গাটা এসছে সেটা এখন তাদের একটা ইকোনমিক প্রসপারিটি আছে। তো ওখানকার মানুষের আগের মতো আর বার্থ রেট নেই, এবং বাইরে থেকেও প্রচুর লোক আর আসে না। ইউরোপ থেকে আর বেশি লোক ইসরায়েলে আসে না রেগুলার বেসিস। ইনফ্যাক্ট খুব সত্যি কথা বলতে কিন্তু রিসেন্টলি ইসরায়েল থেকে ইউরোপে ফিরে গেছে বহু ইহুদি। তো এই অবস্থায় দাঁড়িয়ে অনগ্রাউন্ড যুদ্ধ করার জন্য তারা তৃতীয় বিশ্ব থেকে সস্তা সেনাবাহিনী খুঁজতে এগুলো সাধারণত তৈরি করেছে, মানে এগুলোকে ইন্ধন দিয়েছে আর কি। বিভিন্ন যে জনগোষ্ঠী যে ট্রাইব যারা সাধারণত যুদ্ধ করতে পারে, যুদ্ধ করার মতো তাদের এক ধরনের অবস্থান যে থাকে, ট্রাইবাল অবস্থান, সে অবস্থানগুলো যাদের আছে তাদের অনেকে হয়তো তাদের সঙ্গেই টাই আপ করেছে। সেটা আফ্রিকাতেও আমি শুনেছি, সেটা উত্তর পূর্বাঞ্চলেও শুনেছি যে বিভিন্ন ট্রাইব ক্লেম করছে আমরা লস্ট ট্রাইব, এবং তারা ইসরায়েলে যাচ্ছে এবং তারা গিয়ে সেখানে সেনা হিসেবে মানে গ্রাউন্ড সেনা হিসেবে কাজ করছে, যেটা আস্তে আস্তে করে ইসরায়েলের সাধারণ মানুষ যারা এটা এখন করতে চায় না। জেনজি তো স্পেশালি খুবই বিরোধিতাই করছে সরাসরি যে গ্রাউন্ড ওয়ারে যাওয়ার, এবং ইসরায়েল যে বিপুল পরিমাণে ভারী বোমা নিক্ষেপ করে ইনডিরেক্টলি কিন্তু এটারই কারণ যে তাদের অনগ্রাউন্ড লোক লেস করার ক্ষমতা অনেক কমে গেছে, এটাই মেইন কারণ বলে মনে করি। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, তিনি চায়নাতে গিয়ে একটা ভাষণে বলেছিলেন যে এই যে ভারতের যে নর্থ ইস্ট 7 সিস্টার্স রাজ্য, এরা ল্যান্ডলক, আপনিও বলেছেন আমরাও বলেছি, তাদের বঙ্গোপসাগরের যাওয়ার একমাত্র রাস্তা বাংলাদেশ, এবং সেটা উনি বলেছিলেন যে অভিভাবক
বঙ্গোপসাগরের অভিভাবক, এবং সে কারণে তিনি এই অঞ্চলে বিনিয়োগ করতে অনুরোধ করেছিলেন যে এটাতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। তো এটা নিয়ে ভারতের মানে বিভিন্ন মিডিয়াতে ভারতের রাজনীতিক এবং তাদের এক্স মিলিটারি অফিসাররা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? উনি ব্যাপারটা খানিকটা হলো যে যে দ্বান্দ্বিক ভাষায় কথা বলেছেন, মানে ব্যাপারটা এরকমও হতে পারে যে এটা ইনভেস্টমেন্ট পারপাস উনি বলেছেন যে এই অঞ্চলে যে নিয়ারেস্ট পোর্ট তো বাংলাদেশের পোর্টগুলো, তো সেখানে যদি তো এই অঞ্চলটা হলো যে চীনের পাশেই, অতএব ওটা এক্সটেন্ডেড ইকোনমি, অতএব ওই অঞ্চলের সঙ্গে যে মানে বাংলাদেশের উন্নতি হলে এই অঞ্চলটারও উন্নতি হবে, এইভাবে উনি বলেছেন। অর্থনৈতিকভাবে এতে কোনো যে বিষ কিছু নেই, খারাপ কিছু নাই। আর জিও পলিটিক্যালি ধরতে গেলে কেউ যদি অন্যভাবে ব্যাপারটাকে এভাবেও ধরা যায় যে উনি বলতে চেয়েছেন এই অঞ্চলের হর্তাকর্তা বিধাতা বাংলাদেশ, কারণ বাংলাদেশই এদের নিয়ারেস্ট পোর্ট। চীন যদি এই অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করতে পারে, তাকে এক্সটেন্ডেড ইকোনমি বানাতে পারে, মানে চীন যদি নিয়ে নেয় জায়গাটাকে, যদি আমরা এভাবে ধরি যে তাহলে এটাই হলো সুরাহা। এভাবে দুভাবেই ধরা যেতে পারে মানে কথাটাকে, যে অ্যালিগরিক্যালি ওইটা সেকেন্ডটা, প্রথমটা তো স্ট্রেট কথা। আমি যেটা মনে করি সেটা হলো 1905 সালে যে কার্জন রিসলের বঙ্গভঙ্গ হয়েছিল, সেখানে কিন্তু এই উত্তর পূর্বাঞ্চল এবং আপনার হলো গিয়ে যে উত্তর পার্ট অফ দ্য পশ্চিমবঙ্গ, সিকিম, এগুলো কিন্তু আপনার যে নিয়ে একটা প্রভিন্স হওয়ার কথা ছিল, যে ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, আর অন্যদিকে সাউদার্ন ওয়েস্ট বেঙ্গল আর বিহার ঝাড়খণ্ড নিয়ে আরেকটার কথা ছিল বেঙ্গল, অনলি বেঙ্গল। এর বিরোধিতা করেছিল বাঙালি হিন্দু জমিদাররা, কারণ তাদের জমিদারির একটা বড় খাজনা আসতো পূর্ববঙ্গ থেকে। বাংলার প্রতি ভালোবাসাও হতে পারে, আলাদা কথা। অনেক মুসলমানও তাকেই সাপোর্ট করেছিল, তবে মুসলিমদের একটা বড় অংশ ওটার পক্ষে ছিল। 47-এ যখন দেশভাগ হলোই, সেখানে কিন্তু আজকের বাংলাদেশের মানুষ, তৎকালীন ইস্ট পাকিস্তানের মানুষ, বাঙালি মুসলমানদের একটা বড় অংশ মনে করেছিল যে তাহলে এটা আমাদের একটা লস হলো, কারণ 1905 সালেরটা হয়ে গেলে তাহলে ঠিক হতো, আমরা অনেকটা বেশি পেতাম। এবং টেকনিক্যালি, জিওগ্রাফিক্যালি, জিও ইকোনমিক্যালি ধরতে গেলে কথাটা ঠিক, কারণ এই অঞ্চলের তো নিয়ারেস্ট পোর্টগুলো তো বাংলাদেশে, সুতরাং বাংলাদেশের হওয়া উচিত। এখন এর সঙ্গে যুক্ত করুন যে উত্তর পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর উত্তর পূর্ব পার্ট অফ বিহার, আসাম, এগুলো কিন্তু আপনার হলো গিয়ে যে মুসলিম অধ্যুষিত, তাদের মধ্যে একটা বড় অংশ বাঙালি মুসলমান। এই অবস্থানটা অবশ্যই যে দিল্লিকে এক ধরনের প্রেসারে রাখে এখানকার যে সমীকরণটা, কারণ তার মানে হলো এই অঞ্চলটা জুড়ে বাঙালি মুসলমানদের একটা প্রেজেন্স আছে ইন্ডিয়ার মধ্যেই। ফলে যেটা সেটা হলো এই জায়গাটা একটা সেন্সিটিভ জায়গা, এবং যেহেতু উত্তর পূর্বাঞ্চল জুড়ে বিচ্ছিন্নতা আছে, আমরা মেঘালয় থেকে এ ধরনের কথা শুনেছি, আমরা ওই যে দার্জিলিংয়ের যে আলাদা দার্জিলিং রাজ্য চাই, তো সুভাষ ঘিসিং সেও বলেছিল আমরা বাংলাদেশে জয়েন করবো, এ ধরনের কথা বলেছিল। এই কথাগুলো আসে এই জন্য জিও ইকোনমির কারণে, কারণ খানিকটা যে বাংলাদেশকে পেলেই অ্যাজ ইফ উত্তর পূর্বের সব কাজ তো হয়ে যাচ্ছে, মানে তার যেটা দরকার ল্যান্ডলকড হিসেবে সেটা তার হয়ে যাচ্ছে, তার তো আলাদা করে আর কাউকে প্রয়োজন নেই। আর এর সঙ্গে আপনি যুক্ত করুন যে বাঙালি মুসলমানদের একটা সংখ্যাধিক্য ওয়েস্ট বেঙ্গল, আসামে এবং উত্তর পূর্ব বিহারে। এই সমীকরণটা দিল্লিকে খানিকটা চাপে রাখে, যে কারণে ইউনূস সাহেব যেভাবেই বলুন, সেটা নেগেটিভ অর্থে বলুন বা পজিটিভ অর্থে বলুন, দিল্লি এ ধরনের কথা রিয়্যাক্ট করবে, কারণ দিল্লি জানে ওটা তার উইকনেসের জায়গা, এবং অবশ্যই সে কারণেই সে রিয়্যাক্ট করেছে। এটা একটা ট্রিমেন্ডাস উইকনেস, মানে যে কোনো মুহূর্তে মানে জায়গাটা খুব সফট বেলি, যে কারণে এই কথাগুলো আসে যে বাঙালি মুসলমান মানে বাংলাদেশি। এই যে এভিকশন করে দেওয়ার যে বিষয়টা আছে, যে এরা মানে যত বাঙালি মুসলমান আছে সবাই বাংলাদেশি, আসামে বলুন, ওয়েস্ট বেঙ্গলে বলুন, এই পুরোটাই হলো ওই যে রোহিঙ্গাদের এভিক্ট করে দেওয়া, ওই এভিক্ট করে দেওয়ার মানসিকতা এক ধরনের তৈরি হওয়া, সেটা এখান থেকে আসে, এই ভয়টা থেকে আসে, এবং সেই ভয়ের জায়গাটাই আসলে ওই কথাটার মধ্যে। তাহলে আপনি মানে ওয়েস্ট বেঙ্গল এন্ড আসামের বাঙালি মুসলিমদের ভবিষ্যৎ কি দেখেন? অবস্থা, সোশ্যাল ফ্যাব্রিক খারাপের দিকে যায় যখন মাইনরিটির পপুলেশন শেয়ারটা বাড়ে। যদি মাইনরিটির পপুলেশন শেয়ার স্টেবল থাকে, মেজরিটি আর মাইনরিটির পপুলেশন শেয়ারটা যদি স্টেবল থাকে, তাহলে সোশ্যাল ফ্যাব্রিক খারাপ হয় না। ধরুন আজ বাংলাদেশে আপনার যে বাঙালি মুসলমানরা 90%, বাঙালি হিন্দু 7%, এখানে সোশ্যাল ফ্যাব্রিকের ক্ষতি হয় না, কারণ এবং 7%টা বাড়ছেও না, মোটামুটি একই যদি থেকে যায় সমস্যা নেই, কমে গেলেও সমস্যা নাই। কিন্তু যে মাইনরিটি যদি বাড়তে থাকে, যেখানে
আপনার 51-তে ছিল 18%, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলে মানে মুসলিমদের পপুলেশন শেয়ার 18% থেকে বেড়ে আজ যে প্রায় 35% হয়ে গেছে। আরো বেশি হতে পারে, পপুলেশন সেন্সাস এর করছে না 2021 সালের, আমরা জানি না কত, কিন্তু যদি আমরা ধরে নিই 35, তার মানে প্রায় যে দ্বিগুণ হয়ে গেছে পপুলেশন শেয়ারটা। আমরা যদি আসামে দেখি প্রায় 40% মুসলিম, আমরা যদি ওই উত্তর পূর্ব বিহারে দেখি প্রায় 55% মুসলিম। তো এটা কিন্তু সোশ্যাল ফ্যাব্রিককে ধ্বংস, মানে ফ্যাব্রিকটা খারাপ হয়। তার কারণ কি, পুরনো সমীকরণটা বদলে বদলে যাচ্ছে, সেখানে যে দুর্বল ছিল সে শক্তিশালী হয়ে উঠছে, তার মানে ক্ষমতার এক ধরনের চেঞ্জ হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের ভবিষ্যতে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। সেই ঝামেলার কি পরিণতি তা তো বলা যায় না, তবে ঝামেলার দিকেই ব্যাপারটা যাচ্ছে, কারণ সোশ্যাল ফ্যাব্রিকটা ধ্বংসের দিকে যাচ্ছে। এই যে আপনার এনআরসি এর যে আলোচনাটা এসছে, আপনার কি মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে যদি কখনো বিজেপি ক্ষমতায় যায় তাহলে সেখান থেকে মুসলমানদেরকে বাংলাদেশের ভিতরে ব্যাপক হারে ঠেলে দেওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে বিজেপি তো একটা মুখ, এই সম্ভাবনাটা সবসময়ই আছে, মানে সম্ভাবনা একটা আছেই, যেখানে কিন্তু এই কথাটা সবসময়ই আছে যে ইন্ডিয়ার মুসলিমদেরকে অনেক ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরাই বলে যে তুমি তো, তোমার জন্য পাকিস্তান হয়েছে, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান তোমার জন্য হয়েছে, পরে ইস্ট পাকিস্তান বাংলাদেশ হয়েছে, তুমি কেন ইন্ডিয়াতে থাকবে? এই কথা আছে অলরেডি। এবং আমি ইদানিং দেখতে পাচ্ছি যে মুসলিমদের একটা অংশের মধ্যে আবার গ্রো করেছে যে হলো যে তুমি এখানকার লোক না, তুমি বাংলাদেশি, মানে কোনো হিন্দুকে সে বলছে। এখন এই যে গল্পটা, এটার মানেই হলো যে ফ্যাব্রিকটা ভাঙছে। মানে এটা তো এরকম না যদি পূর্ববঙ্গ থেকে কোনো মানুষ আসে তাকে বাংলাদেশি বলে হেড করতে হবে, বা অথবা যে মুসলিমদের, এখানকার মুসলিমদের বাংলাদেশি বলতে হবে, এই ব্যাপারটাই খারাপ। কিন্তু এই খারাপ দিকটাই কিন্তু আস্তে আস্তে করে গোটা সমাজটা চলে যাচ্ছে, মানে গোটা সমাজটাই কিন্তু এক ধরনের সংঘর্ষমূলক জায়গায় যাচ্ছে। ফলে আপনি যে আশঙ্কাটা করলেন সেটা হতেই পারে, না হওয়ার কিছু নেই, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, না হওয়ার কিছু নেই। তবে যেহেতু একটা বিশাল পপুলেশন, যেহেতু বাঙালি হিন্দুদের একটা অংশ আপনার হিন্দি বিরোধী, মানে কম মুসলমান বিরোধী, বেশি হিন্দি বিরোধী বা হিন্দি বিরোধী, সে অংশটা যেহেতু মুসলিমদের পাশে থাকবে, অ্যালাইড ফোর্স হিসেবে থাকবে, সেই হিসেবে এক ধরনের হয়তো সুবিধা এতে পারে আগামী বেশ কিছুদিন। তাহলে আমরা দুই প্রতিবেশী একসাথে কিভাবে ভালো থাকতে পারি? আমার শেষ প্রশ্ন। একসাথে ভালো থাকা, দেখুন, প্রথম হলো ফ্রিডম অফ চয়েসকে স্বীকার করা। আমাদের খুব ভালো মতো বোঝা দরকার অপরের যে স্বাধীনতা, সেটাকে স্বীকার করা দরকার। এটা হলো প্রথম কাজ। এটা যদি আমরা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আলাদা হয়েছে, চমৎকারভাবে আলাদা হয়েছে। আমরা যদি সোভিয়েত ইউনিয়নকে আমরা দেখি, সেখানে রাইট টু সেলফ ডিটারমিনেশন ইনক্লুডিং রাইট টু সেসেশন কনস্টিটিউশনে ছিল, এবং সেটা ধরে তারা আস্তে আস্তে আলাদা হয়েছে। রিপাবলিকগুলো আলাদা নিজেদের ডিক্লেয়ার করলো, তখন কিন্তু সেনা যায়নি, সোভিয়েত সেনা, কারণ সেটা সংবিধান মেনে হয়েছে। এখন এই যে থিঙ্কিং, যেখানে ডিভোর্স মানে একই সঙ্গে যে বিয়েও হয় ভালোবাসা হলে, আবার যদি ভালোবাসা চলে যায় ডিভোর্সও হয়, এটার মধ্যে কোনো বৈরিতা না রেখে যে ডিভোর্স, এই যে মনন, এটা তৈরি করতে হবে। এটা যদি তৈরি না করা হয়, তাহলে এই যে প্রবলেম আজকে যেটা গ্রো করছে ইন্ডিয়াতে, এটা, এবং এর তো আঁচটা বাংলাদেশেও পড়বে, এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। এবং ওই যে আমি বলছি যে যে তুমি কেন ইন্ডিয়াতে থাকবে, বা তুমি কেন বাংলাদেশ থেকে এলে, মুসলিমরা হয়তো কোনো হিন্দুকে বলছে তুমি কেন বাংলাদেশ থেকে এলে, আর হিন্দুরা হয়তো মুসলিমকে বলছে তোমার জন্য তো পাকিস্তান হয়েছিল, তুমি পাকিস্তানে যাও। এইটা কিন্তু চলতে থাকবে আমরা যদি ওই সহজ কথাটা স্বীকার না করি যে অপরের চাওয়াকে আমাদের রেসপেক্ট করতে হবে। ভালোবাসা হলে বিয়ে হয়, ভালোবাসা চলে গেলে কোনো বৈরিতা ছাড়াই ডিভোর্স হয়ে যেতে পারে। এটা আমাদের অবশ্য এখনো, আমি ইন্ডিয়াতে আমি যতদূর দেখি যে ভালোবাসা ফুরিয়ে গেলে বিদেশিদের মতো কিন্তু এখন আমাদের বৈরিতাহীন ডিভোর্স হয় না, ইন্ডিভিজুয়ালিও হয় না। মানে ভালোবাসা চলে গেলেও আপনার, মানে ভালোবাসা নেই সেখানে হয়তো ডিভোর্স হবে, কিন্তু ডিভোর্সের আগেও হাজারটা উল্টো পাল্টা কেস টেস করে একটা খারাপ দিকে যায় সব। কিন্তু আমরা কিন্তু যে পৃথিবীর বহু দেশে জানি যেখানে এটা হয় না, অথচ বিদেশে আমরা জানি ভালোবাসা ফুরোলে হয়তো যে কোনো বৈরিতা ছাড়াই ডিভোর্স হয়ে যায়। কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলেও এটা হয় না।
তা সেরকম যে জাতিগত লেভেলেও যে হলো যে বিয়ে এবং ডিভোর্স, সেপারেশন এবং কনজিউমেশন, এই জিনিসটা ঠিকভাবে দেখা শিখতে হবে। আমরা এখনো বহু দূরে আছি এর থেকে। মানে ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশগুলো তো ছেড়ে দিন, আমরা সাউথ ইস্ট এশিয়ার থেকে অনেকটা দূরে, অনেক পিছিয়ে। সেটা যতদিন না করব সমস্যাগুলো আমাদের শেষ হবে না। অর্থাৎ আপনি বলছিলেন যে মানে বন্ধুত্ব বা শত্রুতা যাই হোক, সেটাকে স্বাভাবিকভাবে মেনে নেয়ার মধ্যেই আমাদের দুই প্রতিবেশীর মধ্যে সুন্দর সম্পর্ক একদম। বা সহাবস্থান সম্ভব। এবং প্রিয় দর্শক, যারা আপনারা দীর্ঘ সময় ধরে কয়েকটি পর্বে এই সাক্ষাৎকার দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।